আচ্ছা, ইংরেজি টেন্স কি মাঝে মাঝে খুব জটিল বা গোলকধাঁধার মতো লাগে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করবেন না। আজ আমরা এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে ফেলব, বিশেষ করে যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তো সবার আগে চলুন দেখি ইংরেজি টেন্স শিখতে গিয়ে আমাদের সমস্যাটা ঠিক কোন জায়গায় হয়। এর মূল কারণটা কিন্তু বেশ সহজ, আর একবার বুঝে গেলে ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যাবে। আমি জানি টেন্সের ওই 12টা প্রকারভেদ, তার আলাদা আলাদা গঠন, এগুলো মনে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। প্রায় মনে হয় একটা শিখছি তো আরেকটা ভুলে যাচ্ছি, সব গুলিয়ে যাচ্ছে। দেখুন, এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ইংরেজিতে দেখুন, ভার্ব বা ক্রিয়াপদটা বসে সাবজেক্টের ঠিক পরে। যেমন আই ইট রাইস, কিন্তু বাংলায় আমরা কি বলি? আমি ভাত খাই। মানে ক্রিয়াপদটা চলে যাচ্ছে একদম শেষে। বাক্য গঠনের এই যে একটা মৌলিক পার্থক্য, ঠিক এই কারণে কিন্তু অনুবাদ করতে গিয়ে টেন্স নিয়ে আমাদের এত দ্বিধা তৈরি হয়। তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলুন টেন্সের এই বিশাল জগৎকে আমরা মাত্র 3টি সহজ স্তম্ভের ওপর দাঁড় করাই। এই ছবিটা একটু খেয়াল করুন। ইংরেজিতে যত টেন্স আছে, মানে ওই যে 12টা, তার সবই কিন্তু মূলত এই 3টা সময়ের ওপর ভিত্তি করে তৈরি। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এই 3টা জিনিস মাথায় গেঁথে নিতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। বেশ, এবার ওই 3টা সময়ের প্রত্যেকটির ভেতরে কাজটাকে বর্ণনা করার জন্য আরও 4টা উপায় আছে। এটাকে আমরা বলতে পারি কাজের 4টা ভিন্ন টেক্সচার বা ধরন। এই ধরনগুলোই ভার্বটাকে তার আসল অর্থটা দেয়। এই যে 4টা ধরন, এগুলো আসলে আমাদের কি বলে? এগুলো বলে যে কাজটা কি সাধারণভাবে হয়, নাকি এখনো চলছে, নাকি এই মাত্র শেষ হলো, অথবা একটা নির্দিষ্ট সময় ধরে চলছে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? মূল বিষয় হলো 3টা সময় আর 4টা কাজের ধরন। এই 3 আর 4 মিলেই তৈরি হয় মোট 12টা টেন্স। একটা উদাহরণ দিয়ে দেখি। ধরুন প্রেজেন্ট টেন্স। কোনো সাধারণ সত্য বা অভ্যাস বোঝাতে আমরা ইনডেফিনিট ব্যবহার করি, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। যা এখন এই মুহূর্তে ঘটছে তার জন্য কন্টিনিউয়াস, যেমন মা রান্না করছেন। পার্থক্যটা বোঝা যাচ্ছে, তাই না? পারফেক্ট ব্যবহার হয় এমন কাজের জন্য যা এইমাত্র শেষ হয়েছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো যা অতীতে শুরু হয়ে এখনও চলছে। দেখুন, প্রত্যেকটার একটা নির্দিষ্ট কাজ আছে। ঠিক একই নিয়ম কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রেও। ইনডেফিনিট হলো একটা কাজ যা অতীতে শেষ হয়ে গেছে, যেমন আমি স্কুলে গিয়েছিলাম। কন্টিনিউয়াস হলো অতীতে কোনো কাজ চলছিল, যেমন তারা একটা সিনেমা দেখছিল। আর পারফেক্ট টেন্সটা কিন্তু খুব দরকারি, কারণ এটা দিয়ে আমরা বোঝাই যে অতীতে দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে। গঠনটা খেয়াল করুন, বেশ একই রকম, তাই না? আর সবশেষে ফিউচার টেন্স। এটাও কিন্তু সেই একই প্যাটার্ন মেনে চলে। আমরা উইল বা শ্যাল ব্যবহার করে এমন সব কাজ নিয়ে কথা বলি যা ভবিষ্যতে ঘটবে বা ঘটতে থাকবে, অথবা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটে থাকবে। প্যাটার্নটা খেয়াল করেছেন তো? 3টা সময়, 4টা টেক্সচার, এটুকুই। আচ্ছা, এবার আসা যাক একটা দারুণ শর্টকাটে, যা বাংলা থেকে ইংরেজি করার সময় একটা চাবির মতো কাজ করবে। এই কৌশলটার নাম হল ল ম র রুল। এটা বাংলা ক্রিয়াপদের শেষের অক্ষরটা দেখেই খুব সহজে টেন্স চিনে ফেলার একটা অসাধারণ, মানে ম্যাজিকের মতো একটা উপায়। নিয়মটা খুবই সহজ। যদি কোনো বাংলা ক্রিয়া শেষে ব থাকে, যেমন করব, খেলব বা যাব, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এটা ফিউচার টেন্স। এর কোনো ব্যতিক্রম নেই। আর যদি ক্রিয়ার শেষে ল বা ম থাকে, যেমন ধরুন খেলাম, গিয়েছিলাম, করলাম, দেখেছিল, তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা নিশ্চিতভাবে পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কিভাবে চিনব? আরও সহজ, যদি ক্রিয়ার শেষে ব, ল বা ম এর কোনোটিই না থাকে, যেমন খাই, যাই, করছি, পড়ে, তাহলে আর ভাবার কিচ্ছু নেই, ওটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। দারুণ না ব্যাপারটা? তো থিওরি তো অনেক হলো, কিন্তু সবকিছু শেখার পরও আমরা কিছু সাধারণ ভুল বারবার করি। চলুন সেই ভুলগুলো একটু দেখে নিই আর জেনে নিই কিভাবে সেগুলো এড়ানো যায়। সবচেয়ে কমন ভুলগুলোর একটা হলো এটা। প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার, মানে হি, শি, ইট বা কোনো একটা নামের পর ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে ভুলে যাওয়া। মনে রাখবেন, সবসময় হি গোজ, কখনোই হি গো নয়। এটা খুব ছোট একটা নিয়ম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে অভ্যাস। কোনো অভ্যাস বা প্রতিদিনের রুটিন বোঝাতে কিন্তু সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করতে হয়, কন্টিনিউয়াস নয়। যেমন আমি প্রতিদিন রাত 8টায় ডিনার করি, করছি নয়। কন্টিনিউয়াস টেন্সটা হলো ঠিক এই মুহূর্তের জন্য, আর ইনডেফিনিট হলো যা সব সময় বা নিয়মিত হয় তার জন্য।
এটা আরও একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। যদি বাক্যে ইয়েস্টারডে, লাস্ট উইক বা আগোয়ের মতো অতীতের কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, তবে সেখানে প্রেজেন্ট পারফেক্ট নয়, বরং পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতেই হবে। মানে আই স, আই হ্যাভ সিন নয়। তাহলে এখন প্রশ্ন হল, টেন্সের উপর সম্পূর্ণ দখল আনার জন্য আমাদের কি করা উচিত? চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। এখানে দক্ষতা অর্জনের জন্য একটা সহজ রোডম্যাপ দেওয়া হলো। সবার আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই গঠনটা আয়ত্ত করুন। এটা ইংরেজি বাক্যের কঙ্কালের মতো। দ্বিতীয়ত, ভার্বের ফর্মগুলো মুখস্থ করুন, এটার কোনো বিকল্প নেই। তৃতীয়ত, প্রত্যেকটা টেন্স দিয়ে প্রশ্ন তৈরি করার অভ্যাস করুন, তাহলে গঠনটা মাথায় গেঁথে যাবে। ইয়েস্টারডে বা সিন্সের মতো সময় নির্দেশক শব্দগুলোর দিকে খেয়াল রাখুন, এগুলো কিন্তু টেন্স চেনার বড় সূত্র। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, প্রতিদিন অনুশীলন করুন। একদিনে অনেক না করে রোজ অল্প অল্প করে করাটা অনেক বেশি কাজের। দেখুন, টেন্স শেখাটা একটা যাত্রা, কোনো দৌড় প্রতিযোগিতা নয়। তাই আসল প্রশ্ন হল, আজ কোন টেন্সটি অনুশীলন করার জন্য বেছে নেবেন। যে কোনো একটা বেছে নিন, সেটা দিয়ে কয়েকটি বাক্য তৈরি করুন, আর আজ থেকেই দক্ষতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে যান।